নমস্কার। নিশ্চয়ই টাইটেলটা দেখে চমকেছেন যে কলকাতার সাথে শেক্সপিয়ারের যোগসূত্র। একটা সময় ছিল যখন এই কলকাতা শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, গুণীজনে কল্লোলিনী তিলোত্তমা হয়েছিল। এখন অবশ্য বুদ্ধিজীবী ভাড়ায় কিনতে পাওয়া যায়। এখন বুদ্ধিজীবীরা অনায়াসে বলতে পারেন পুলিশ ততক্ষণই অন্যায় করে না যতক্ষণ সে আমার পুলিশ। চলুন অতীতের একটা গৌরবোজ্জ্বল অধ্যায় শেক্সপিয়ারের সাথে কলকাতার নিবিড় যোগসূত্র সেটা নিয়ে একটু বলি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে কলকাতা হয়ে উঠেছিল যথার্থই এক আন্তর্জাতিক মহানগরী। দূর দূরান্তর থেকে ভাগ্য অন্বেষণের খোঁজে সারা বিশ্বের মানুষ আসতেন। এখন কেউ আসে না, কলকাতা থেকে কোনো ইউরোপ যাওয়ার ফ্লাইটই চলে না। এখনকার কলকাতা হচ্ছে ওই জলসাঘর সিনেমায় ছবি বিশ্বাসের মতো। সব বাতি নিভে গেল, বাতি তো নিভেই গেছে। শেক্সপিয়ারের এক বংশধর ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে এসেছিলেন কলকাতায় এবং তিনি শায়িত আছেন অবহেলায় কলকাতার পার্ক স্ট্রিট কবরখানায়। উইলিয়াম শেক্সপিয়ারের কাকার ছেলে ছিলেন টমাস শেক্সপিয়ার এবং টমাস শেক্সপিয়ারের প্রপুত্র ছিলেন জন শেক্সপিয়ার, যার সাথে তৎকালীন অখণ্ড বাংলার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের বিশেষ সখ্যতা ছিল এবং এই সখ্যতার কারণে ওয়ারেন হেস্টিংসের সাথে কলকাতায় হুগলি নদীর তীরে পা রাখেন শেক্সপিয়ারের বংশধর জন শেক্সপিয়ার। 1778 সালে ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় শেক্সপিয়ারের বংশধর জন শেক্সপিয়ার কৃত হন এবং শীঘ্রই তিনি তার কর্মদক্ষতার মাধ্যমে তিনি খুব উচ্চ পদ লাভ করেন। জন শেক্সপিয়ারের পুত্র ট্যালবট শেক্সপিয়ারের বিয়ে হয় আরেকজন বিশ্ববিখ্যাত ইংরেজ সাহিত্যিক উইলিয়াম মেকপিস থ্যাকারের কন্যা এমিলি থ্যাকারের সাথে এবং দুজনে বসবাস করতেন যেটা এখনকার দিনে আলিপুর বলা হয়, সেই আলিপুর রোডে। এইভাবে শেক্সপিয়ারের একটা শাখা আপন করে নেয় তিলোত্তমা কলকাতা শহরকে। অবশেষে 1824 সালে এমিলি কলেরার প্রকোপে মারা যান এবং তার স্বামী শেক্সপিয়ারের বংশধর জন শেক্সপিয়ারের পুত্র ট্যালবট শেক্সপিয়ার তিনিও মারা যান। ট্যালবট শেক্সপিয়ারের স্মৃতির উদ্দেশ্যে একটা মেমোরেটিভ এখনো স্মারক হিসাবে রয়েছে এমিলির কবরের পাশে। উইলিয়াম শেক্সপিয়ারের একটি শাখা এভাবে চিরতরে ঘুমিয়ে রয়েছে আমাদের প্রিয় কলকাতা শহরের বুকে। আমরা এই কলকাতার ইতিহাস জানি না বন্ধুরা, আমরা অনেকেই কলকাতার এই শেক্সপিয়ার কানেকশন জানি না। তাই জ্যোতি বসুর মুখ্যমন্ত্রী থাকার সময় তার হঠাৎ করে মনে হলো যে ভারতবর্ষের কালচারাল ক্যাপিটাল বলে কথা, যতদিন আর কি এইভাবে চালিয়ে দেওয়া যায়। তো তার প্রতিনিধি হিসেবে রবীন্দ্রনাথকে নির্বাচিত করা হয়। বুড়ো রবীন্দ্রনাথকে ধরে আর কত টানাটানি, যাই হোক রবীন্দ্রনাথকে নির্বাচিত করা হয় এবং তার একটি প্রতিমূর্তি স্ট্র্যাটফোর্ড অন আভনে শেক্সপিয়ারের জন্মস্থানে শেক্সপিয়ারের বিশাল অতিকায় স্ট্যাচুর পাশে রাখার সিদ্ধান্ত হয়। এইভাবে নাকি তৎকালীন বামফ্রন্ট সরকার ভাবে যে বাংলার পক্ষ থেকে শেক্সপিয়ারকে শ্রদ্ধা জানানো হবে, যদিও তারা কখনো এটা ভেবে দেখেনি যে পার্ক স্ট্রিটের কবরখানায় শুয়ে রয়েছেন শেক্সপিয়ারেরই বংশধর, যাদেরকে একটু শ্রদ্ধা সম্মান দেওয়া যেতেই পারত। প্রসঙ্গত উল্লেখ করা যায়, আমি নিজে দেখেছি ইংল্যান্ডে স্ট্র্যাটফোর্ড আপন আভনে যে রবীন্দ্রনাথের মূর্তিটি করা হয়েছে এবং যেটা নাকি রবীন্দ্রনাথ হচ্ছেন প্রাচ্যের প্রতীক, শেক্সপিয়ার হচ্ছেন পাশ্চাত্যের প্রতীক। তো রবীন্দ্রনাথ তিনি শেক্সপিয়ারের সাথে গোপনে মুখোমুখি দুজনে হয়তো রাত্রে কথা বলবেন এই ভেবে। স্ট্র্যাটফোর্ড আপন আভনে রবীন্দ্রনাথের যে স্ট্যাচুটি রয়েছে, আমি নিজের চোখে দেখে বলছি, সেটি অত্যন্ত কুৎসিত, কদর্য। কেনই বা ওরকম একটা স্ট্যাচু তৈরি করা হলো, আবক্ষ মূর্তি, ভাবতে অবাক লাগে। এবং সেই স্ট্যাচুটি শেক্সপিয়ারের মুখোমুখি একদমই নয়। সেই স্ট্যাচুটি একটা কোণে, যেখানে বিশেষ কেউ যায় না, নোংরা আবর্জনার স্তূপ, সেইখানে রবীন্দ্রনাথের প্রতিকৃতিটি রাখা রয়েছে। না আছে কোনো বর্ণনা,
কেনই বা এই দাড়িওয়ালা বৃদ্ধের ছবি সেখানে স্থাপন করা হয়েছে, গাইডও জানে না। এবং আমি নিজে দু একজনকে জিজ্ঞেস করলাম না জানা ভান করে যে আচ্ছা এই স্ট্যাচুটা কার। যেহেতু সেভাবে কোনো ডিসপ্লে নেই রবীন্দ্রনাথের, তাই বেশিরভাগ ইংরেজ লোকেরা বলতে পারলো না যে স্ট্যাচুটি কার। এইভাবে রবীন্দ্রনাথকে দিয়ে শেক্সপিয়ারকে আদৌ কি সম্মান জানানোর দরকার ছিল? যদি আমরা সত্যিই শেক্সপিয়ারকে শ্রদ্ধা জানাতাম, তাহলে আমরা পার্ক স্ট্রিটে একটা কোণে অবহেলিত অবস্থায় পড়ে থাকা শেক্সপিয়ারের বংশধরের যে কবরস্থান রয়েছে তাকে আর একটু ভালো রাখার, পরিষ্কার রাখার চেষ্টা করতাম। আমরা চেষ্টা করতাম সম্মান জানাতে গিরিশচন্দ্র ঘোষকে, যিনি প্রথম শেক্সপিয়ারের নাটকের অনুবাদ করেছিলেন। আমরা সেসব কিছুই করিনি। একটা বিকৃত রবীন্দ্রনাথের মূর্তি স্ট্র্যাটফোর্ড আপন আভনে কেন বসালাম, কী জন্যে বসালাম, জাস্ট বসিয়ে দিলাম। ভাবলাম এতেই বোধহয় শেক্সপিয়ারকে শ্রদ্ধা জানানো হয়ে গেল। প্রসঙ্গত আমরা বলতে পারি যে 1962-63 সালে আমেরিকার একজন অত্যন্ত প্রভাবশালী কবি, যিনি বিট জেনারেশনের পুরোধা ছিলেন, তার নাম অ্যালেন গিন্সবার্গ, তার সাথেও কলকাতার অত্যন্ত গভীর সম্পর্ক ছিল। তিনি কলকাতার প্রখ্যাত সেই সময়কার সাহিত্যিক যেমন মলয় রায়চৌধুরী, সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়ের সাথে সম্পর্ক স্থাপন করেছিলেন। অ্যালেন গিন্সবার্গের বোধহয় সবথেকে বিখ্যাত কবিতা যশোর রোড। সেই সময় যখন খান সেনাদের অত্যাচারে পূর্ব পাকিস্তান থেকে দলে দলে মানুষ শরণার্থী হয়ে চলে আসছে কলকাতায়, তাদেরকে নিয়ে লেখা তার বিখ্যাত কবিতা রয়েছে সেপ্টেম্বর অন যশোর রোড, যার 4টে লাইন বলতে পারি। ঘরহীন ওরা, ঘুম নেই চোখে, যুদ্ধে ছিন্ন ঘর বাড়ি দেশ, মাথার ভিতরে বোমারু বিমান, এই কালো রাত কবে হবে শেষ, শত শত মুখ হায় 71, যশোর রোড যে কত কথা বলে, এত মরা মুখ আধ মরা পায়ে, পূর্ব বাংলা কলকাতা চলে। যদি সত্যিই আমরা সোকল্ড কলকাতা যদি ভারতের সাংস্কৃতিক রাজধানী হয়েই থাকে, তাহলে অন্তত আমরা অ্যালেন গিন্সবার্গকেও শ্রদ্ধা জানাতে পারতাম। ভাবে আমাদের শ্রদ্ধা জানানো উচিত ছিল আর এক আইকনিক ফিগার বব ডিলানকে, যিনি 1960-এ কলকাতায় এসেছিলেন এবং তিনি যোগাযোগ করেছিলেন তৎকালীন লোকগায়ক প্রবাদ প্রতিম পূর্ণদাস বাউলের সাথে। এবং বব ডিলান এবং পূর্ণদাস বাউল একে অপরের কাছ থেকে প্রভাবিত হয়েছিলেন। বব ডিলানের গানগুলিতে ভারতীয় লোক সংস্কৃতির সুর শোনা যায়। কীভাবে কলকাতায় বিচরণ করে গেছেন কত সাহিত্যিক। শেক্সপিয়ারের বংশধরদেরও আমরা খোঁজ রাখিনি। যেমন করে আমার যতদূর ধারণা, এই দুই বিখ্যাত কিংবদন্তি অ্যালেন গিন্সবার্গ এবং বব ডিলান, এদেরও বোধহয় সেরকম কোনো স্মৃতি রাখা হয়নি। আসলে সব জায়গাতেই তো সেই বুদ্ধদেব ভট্টাচার্যের ভাষায় আমরা আর ওরা। আমাদের বুদ্ধিজীবীদের মাতব্বরি করার সুযোগ দিতে গিয়ে, তাদেরকে উচ্চ আসনে বসানোর সুযোগ দিতে গিয়ে, সত্যিকারের যারা বুদ্ধিজীবী তাদেরকে আমরা গুরুত্ব দিইনি। এদেরকে যদি আমরা হাইলাইট করি, তাহলে এই কলম বন্ধক দেওয়া বুদ্ধিজীবীদের যে কেউ পুছবে না। বন্ধুরা, অনেক দুঃখের কথা বললাম। যদি ভাল লাগে সাবস্ক্রাইব করবেন বেঙ্গল 365-কে। পাশে থাকবেন। নমস্কার।